আবৃত্তি। অতি পরিচিত কণ্ঠে নিজের নামটা শুনে আবৃত্তি চমকে উঠে পেছনে ফিরে দেখে ধ্রুব একদম তার পেছনেই দাঁড়িয়ে আছে। সবচেয়ে অপছন্দের মানুষটিকে নিজের এত সন্নিকটে অনুভব করে অজান্তে আবৃত্তির ঘৃণায় গা গুলিয়ে উঠল। ডিভোর্সের পর থেকে ধ্রুবকে এড়িয়ে চলে আবৃত্তি। পালাতে নয়, ওকে দেখলেই ওর ঘৃণ্য অতীতটা মনে পড়ে যায় আবৃত্তির। গা গোলাতে শুরু করে ভীষণভাবে। আবৃত্তিকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে ধ্রুব আকস্মিক বলে উঠল, তোমাকে শাড়ি ছাড়া অসম্পূর্ণ দেখতে লাগছে আবৃত্তি। শাড়ি জড়ানোর অধিকারটা তুমি নিজে কেড়ে নিয়েছ ধ্রুব। শাড়ি নামক বস্ত্রটা মিসেস ধ্রুব ওয়াহিদের জন্য মানানসই ছিল। আমি এখন শুধুমাত্র মিস আবৃত্তি খন্দকার, আর ডিভোর্সি মেয়েদের বদনে যে শাড়ি মানায় না। আবৃত্তি নিরেট স্বর, কোনো জড়তা নেই তাতে। ধ্রুব থমকে দাঁড়িয়ে রইল দুপল, টলটলে চোখে আবেগ মিশিয়ে শুধালো, আমাকে অনেক ঘৃণা করো তাই না? আপনার প্রতি আমার সকল অনুভূতি বহু আগেই নিঃশেষ হয়েছে। তাছাড়া ঘৃণা তার প্রতি আসে যার প্রতি আমাদের কোনো প্রকার অনুভূতি থাকে। আপনি আমার ঘৃণাটুকুরও যোগ্য না ধ্রুব ওয়াহিদ। আবৃত্তি সদা নির্লিপ্ত স্বর। ধ্রুব বিস্ফোরিত দৃষ্টিতে তাকে রইল আবৃত্তির স্নিগ্ধ অথচ তেজদীপ্ত পেলব আননে। সূক্ষ্ম ব্যথারা কামড়ে ধরল হৃদয়। আবৃত্তির সুশ্রী অবিচল মুখটাতে ধ্রুব হতবাক নেত্রে চেয়ে থাকে মূর্তির মতন। ধ্রুব। অতি চেনা পরিচিত পুরুষ কণ্ঠের গম্ভীর আওয়াজে আবৃত্তি, ধ্রুব দুজনেই চমকে ওঠে। পেছন ফিরে দেখে ঐক্য শটান হয়ে দাঁড়িয়ে আছে করিডোরের সামনে। ঐক্য সামনে এগিয়ে আসে, পকেটে এক হাত গুজে। থমথমে মুখে ধ্রুবর অস্থির মুখটা পরক করে রাশভারী আওয়াজে বলল, এটা পাবলিক প্লেস ধ্রুব। এই স্থানে একজন নারীকে উত্ত্যক্ত করা নিশ্চয়ই কোনো ভদ্রপুরুষের কাজ নয়। ধ্রুব উত্তেজিত কণ্ঠে বলতে চাইল, আবৃত্তি আমার শাহ। ঐক্য ধ্রুবকে দেয় না কথাটা সম্পূর্ণ করতে। নিরেট ঠান্ডা গলায় বলল, তোমার প্রাক্তন স্ত্রী ধ্রুব, মিস আবৃত্তি এখন তোমার প্রাক্তন, আর হতে পারে উনি কারো ভবিষ্যৎ স্ত্রী, তাই এটা মাথা রেখে ওনার সাথে ট্রিট করবে আশা করি। ধ্রুবর মুখের রক্ত সরে গেল সহসা। হতবাক চোখে থমকে দাঁড়িয়ে দেখল শটান হয়ে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা ঐক্যকে। ওই কণ্ঠে যেন কিছু একটা ছিল যা ধ্রুবকে মুহূর্তে চুপ করিয়ে দিল। চেষ্টা করেও আর কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। কেন যেন ঐক্যের উপস্থিতি ওকে ভীতু করে তুলল। কি তার কারণ জানা নেই ধ্রুবর। তারপর আর কিছুই বলার শক্তি বা সাহস অবশিষ্ট রইল না ধ্রুবর জন্য। অনুশোচনে জর্জরিত চোখ জোড়া তুলে এক পলক দেখল আবৃত্তির অশ্রুসিক্ত পেলব আনন। সূক্ষ্ম ব্যথায় চিনচিন করে উঠল হৃদয়। ক্লান্ত শ্বাস ফেলে নিঃশব্দ পায়ে চোরের মতো করিডর ত্যাগ করল। ধ্রুব যেতেই নির্লিপ্ত চোখ জোড়া তুলে আবৃত্তিকে দেখল ঐক্য। কেন যেন আবৃত্তির ছলছল চোখ জোড়া ভালো লাগলো না দেখতে। এই নারীর চোখের অশ্রু কেন ঝরবে একজন প্রতারকের জন্য? অবশ্য সেই বা কী করেছে? কোনো এক ছলনাময়ীর ছলনা আর বিশ্বাসঘাতকতায় নিজের জীবনের তিনটে বছর অন্ধকারে নিমজ্জিত রেখেছে। না আর না। এবার ঐক্য চৌধুরী লাইভে মুভ অন করবে। নিজের মতো চরমভাবে ঠকে যাওয়া আর একটা ভঙ্গুর নারীর ভরসাস্থল হবে। তার জীবন দ্বিতীয় সূচনা হয়ে তার বেরং ভুবনটা আবার রাঙিয়ে দেবে। এত সুন্দর একটি সিদ্ধান্ত ঐক্য কি মাত্র 2 মিনিটে নিয়েছে না? ঐক্য এই সিদ্ধান্ত গত 2 দিন 2 রাত সুদীর্ঘ 48 ঘন্টা ধরে ভেবে নিয়েছে। নিজের উত্থানে চলে যাওয়া জীবনটাকে নিয়ে ওকে ভাবতে বাধ্য করেছে আবৃত্তি নামক এই অদ্ভুত রমণী, যাকে ঐক্যর নিকট কখনো পর্বতের মতো অটল, কখনো আবার ভগ্নপ্রায় মানবী মনে হয়। কখনো মনে হয় দুরন্ত কিশোরীর ন্যায় উচ্ছল, কখনো আবার একজন নরম কোমলমতি জননী। আবৃত্তি এখন স্থির চোখে ধ্রুবর গমন পথে চেয়ে আছে। ঐক্য 2 পা এগিয়ে আবৃত্তির মুখোমুখি দাঁড়ায়।
এবার না চাইতো আবৃত্তির দৃষ্টি ঘুরে আসে, ঐক্যতে স্থির হয়। লম্বাটে ঐক্যর সাথে চোখ মেলাতে আবৃত্তিকে খানিকটা মাথাটা উপরে তুলতে হয়। ঐক্য আবৃত্তির অশ্রুসিক্ত হরিণী নয়ন যুগলে নিজের নিগ্রুর দৃষ্টি রেখে ভরাট কণ্ঠে বলে ওঠে, তুমি নারী, তুমি মা, তুমি তেজস্বী, তোমার এই চোখের প্রতিটা অশ্রু মূল্যবান। তাহলে কেন এই অমূল্য অশ্রুকণা কোনো এক অযোগ্যের তরে ঝরাও? ঐক্যর কথায় কী ছিল জানা নেই। আবৃত্তি ব্যতিব্যস্ত হাতে চোখ উপচে আসার নেত্রজল মুছে নেয়। ঠিকই তো, ও কেন কাঁদবে? কোনো প্রতারকের জন্য কাঁদা মানে নিজেকে নিজেই অপমান করা। আমি ধ্রুবর জন্য কাঁদছি না, ওর জন্য কাঁদার দিন আমার বহু আগেই ফুরিয়েছে। এ দুটো চোখ ভরে উঠল কেন তবে? আবৃত্তি মলিন হেসে বলে, জানেন, পুরুষের সুখ খুবই সস্তা এবং সহজলভ্য। তাদের কেবল নারী আর শরীর ভরা যৌন তৃপ্তি বাদে আর কিছুই লাগে না। তাদের কাছে মায়া, ভালোবাসা, ইমোশন নামক কোনো অনুভূতি আশা করা বোকামি। না হলে একটা নারীর হৃদয় ভেঙে খান খান করার আগে তাদের বুকটা ক্ষীণ সময়ের জন্য হলেও কাঁপত। কথাগুলো বলে আবৃত্তি শ্বাস টেনে নেয় খানিকটা। ঐক্য স্তব্ধ হয়ে শোনে আবৃত্তির কথাগুলো। টান টান কঠোর মুখটা শিথিল হয়ে আসে কথাগুলোর বাণে। এক দৃষ্টিতে চেয়ে দেখে আবৃত্তির লালাভ কান্নাসিক্ত মুখশ্রী। কথাগুলো বলার সময় আবৃত্তির ঈষৎ রক্তিম অষ্টজোড়া তিরতিরিয়ে কাঁপছে। ও এসব ঐক্যকে কেন বলছে জানে না। হয়তো ঐক্য পুরুষ বলে, কিন্তু আবৃত্তি হয়তো জানে না পৃথিবীর সব পুরুষ এক নয়। তাদের মধ্যে বিচিত্রতা আছে বলেই পৃথিবীতে ভালোবাসা নামক মূল্যবান অনুভূতিটা এখনও টিকে আছে। আবৃত্তি বিমর্ষ চিত্তে বলে গেল নিজের মতন করে, আমার এই চোখের জল শুধুমাত্র নিজের প্রতি হতাশার। কেন আমি শুধু শুধু জীবনের 5টা বছর নষ্ট করলাম? লাইফ ইজ টু শর্ট মিস আবৃত্তি। আবৃত্তি অবাক চোখে তুলে তাকায়, অবদ্ধ গলায় শুধায়, মানেটা হচ্ছে এই যে আপনি জীবনে হারিয়ে যাওয়া সময়গুলো নিয়ে আফসোসে ভুগছেন, আর সেই আফসোস মনে পুষে নিজের বর্তমানটা নষ্ট করেছেন। আবৃত্তি কিছু বলল না। ঐক্য ফের বলল অস্ফুটে, আমি জানি মিস আবৃত্তি, ফেলে আসা অতীত আপনি চাইলেও ভুলতে পারবেন না, কারণ সে অতীত বর্তমানেও আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই ভালো হয় আপনি অতীত আর বর্তমানকে এড়িয়ে ভবিষ্যতের পথে হাঁটুন। আই রিপিট মিস আবৃত্তি, লাইফ ইজ টু শর্ট। একচোট মুগ্ধতায় আবৃত্তির দুনয়ন ছলকে ওঠে। ডিভোর্সের পর অনেক জানে, অনেক রকম কথাই বলেছে ওকে এবং শুনেছে। তাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আশ্বাসের বাণী শুনিয়েছে, আবার কেউ বা খোঁচা মেরে ওর দগদগে ঘা আরও খুঁচিয়েছে। কিন্তু ঐক্যের মতে কেউ কোনোদিন বলেনি আবৃত্তিও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। ওর নিজের অধিকার আছে জীবনে সুখে থাকার। আবৃত্তির হঠাৎ ভীষণ অদ্ভুত লাগলো একটা বিষয়, যে লোক ওকে লাইফে মুভ অন করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, সেই লোক কেন তবে নিজের অতীতের বিভীষিকায় এখনও ডুবে আছে? অন্তরের তাড়নায় না পারতে প্রশ্নটা করে বসল আবৃত্তি। তবে আপনি কেন এখনও নিজের জীবনে মুভ অন করতে পারেননি ঐক্য সাহেব? ঐক্য তিল পরিমাণ ভরকালো না প্রশ্নটিতে, যেন জানতো আবৃত্তি এমন একটা প্রশ্ন ওকে করবে। ঐক্য ঠোঁট টেনে হাসলো আবিষ্ট নয়নে আবৃত্তির দিকে তাকিয়ে মিহিস্বরে বলল, তখন এমন কোনো নারীকে পাইনি যাকে দেখে মনে হয়েছে ঐক্য এবার তোর জীবনে মুভ অন করা উচিত। আবৃত্তির বুকটা ধকধক করে ওঠে কেন জানি। ঐক্য পুরোটা কথা এক দৃষ্টিতে আবৃত্তির চোখে চেয়ে বলে। আবৃত্তির হঠাৎ শরীরটা ছেড়ে দেয়, টাল হারিয়ে পড়ে যেতে নিলেই হঠাৎ ধরফরিয়ে ওকে আগলে নেয় ঐক্য। আবৃত্তির রক্ত ছলকে ওঠে। কোনো পরপুরুষের বাহুতে আসে অনুধাবন হতেই তটস্থ নিজেকে ছাড়িয়ে নেয়। ঐক্যকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই টালমাটাল পায়ে মিটিং কক্ষের দিকে অগ্রসর হয়। ঐক্য আবৃত্তির গমন পানে চেয়ে বিড়বিড় করে বলে, খুব শীঘ্র আপনাকে ছোঁয়ার হালাল সার্টিফিকেট আমার হাতে থাকবে আবৃত্তি। আবৃত্তি মিটিং রুমে প্রবেশ করতেই সবার ফিসফিসানি থেমে গেল। আবৃত্তি তাকে দেখল কোনার একটা চেয়ারে ধ্রুব আরশানকে কোলে নিয়ে থমথমে মুখে বসে আছে। আরশান ধ্রুবর ফোনটা নিয়ে বিভোর হয়ে গেমস খেলছে।
আবৃত্তি আসতে চোখ উঁচিয়ে এক পলক দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল। চোখ মুখ বেশ গম্ভীর। তাকে দেখে উপস্থিত সবার ফিসফিসানি থেমে যাওয়া। ধ্রুবর রগরগের চেহারা পরখ করে আবৃত্তি যা বোঝার বুঝে গেল। এতক্ষণ যে এখানে ওকে নিয়ে গসিপ হচ্ছিল অনিশ্চিত। আবৃত্তি এতে বিন্দুমাত্র বিচলিত বোধ করল না। মহিলা অভিভাবকদের নিকটে আরেকটা চেয়ার টেনে বসল। ও বসার সাথে সাথে আরশানের ক্লাসমেট টুসুর মা ফিসফিস করে শোধালেন, আরশানের মাম্মি, শুনলাম আপনার আর আরশানের পাপার নাকি সারাসারি হয়ে গিয়েছে। উপস্থিত সকল এলিট শ্রেণীর মহিলা গণের সমস্ত আগ্রহ আবৃত্তির দিকে। এতগুলো তীরের মতো চাহনির বিপরীতে আবৃত্তি ঘাবড়াল না। ধীর স্থির কণ্ঠে সাবলীল কণ্ঠে বলল, জি আপনি ঠিকই শুনেছেন। মহিলাগণ বেশ অবাক হলো আবৃত্তির নির্লিপ্ত উত্তরে। অবাক চোখে একে অপরের দিকে তাকালো সবাই। মহিলাটি আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। কিন্তু পাশের আরেকজন থেমে থাকলো না। খোঁচা মেরে বলে উঠল, আহারে কেন হলো? মানে আপনার প্রাক্তন দেখছি খুব সুদর্শন, কেয়ারিংও মনে হচ্ছে, তাহলে বিচ্ছেদ কেন হলো বুঝলাম না। আবৃত্তির পেট ফেটে হাসি পেল মহিলাটির কথা শুনে। এরা নাকি আবার নিজেকে শিক্ষিত দাবি করে। আবৃত্তি ঠোঁটে ক্ষীণ হাসি রেখে প্রত্যুত্তর করল কাট কাট গলায়, আপু একটা জিনিস কি জানেন? চকচক করলেই শোনা হয় না। কারো বাহ্যিক সৌন্দর্য অবলোকন করে অন্তত তার ব্যক্তিত্ব আর চরিত্র বিচার করবেন না। এটা আপনার নিচু আর নোংরা মানসিকতার পরিচয় দেবে। মহিলাটি চোখ নামিয়ে নেয় বিস্তর লজ্জা আর অপমানে। বাকিরা সবাই হতবাক হয়ে বসে থাকে। এদের মধ্যে কেউ কেউ আবার মুগ্ধ হয় আবৃত্তির তেজিয়ান গলার প্রতিবাদে। ধ্রুব এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবৃত্তির দিকে। এখানে কি কথা হচ্ছে তা ওর কানে না গেলেও আবৃত্তির বাসনভঙ্গি, ঠোঁট নাড়াতে ওর মনটা অশান্ত হয়। মাত্র 2 মাস হয়েছে তাদের বিচ্ছেদের। ধ্রুব এখনও নিজের মনকে শক্ত করতে পারছে না। বাকি জীবন কিভাবে কাটাবে আবৃত্তিকে ভুলে। গুমোট পরিস্থিতির ইতি টানে হেড মিসের আগমনে। ততক্ষণে ঐক্য এসে বসে পড়ে মেয়ের পাশে। ওয়াফা পাপাকে দেখে টুপ করে তার কোলে বসা যায়। বিপরীতে ঐক্য মুচকি হেসে মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকে। হেড মিস আর বাচ্চাদের শিক্ষকদের নিয়ে আসন্ন পরীক্ষার বিষয়ে অনেক কথা বললেন তিনি। তারপর আমন্ত্রিত অতিথিদের জন্য হালকা স্ন্যাক্স আর তার ব্যবস্থা করলো স্কুল কর্তৃপক্ষ। মিটিং শেষ হওয়ায় বাচ্চারা সবাই পরের যে ক্লাস সে ক্লাসে চলে গেল। স্কুল ছুটির পর আবৃত্তি আগেই ব্যস্ত গতিতে বের হয়ে আসলো। উদ্দেশ্য ধ্রুবকে এড়িয়ে বাড়ি ফেরা। তখন বাচ্চারা ক্লাসে যাওয়ার পরও যখন ধ্রুব ঠায় দাঁড়িয়েছিল তখনই বুঝেছে আবৃত্তি ধ্রুব ওদের আজ ছাড়বে না। আবৃত্তি কিছুতেই চাইছে না এই ধ্রুব নামক প্রতারকের সঙ্গ। শুধুমাত্র ছেলেটার জন্য ধ্রুবকে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে। ধ্রুবর এক্সিস্টেন্সে আবৃত্তির অস্বস্তি হয়, ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করে। আবৃত্তি বুঝে উঠতে পারে না এই পুরুষ জাতিকে। অবশ্য ধ্রুবকে কখনই বুঝে ওঠেইনি, সেই সুযোগটা ওকে দেয়াই হয়নি। দুটো বালিশে পাশাপাশি শুয়েও ওদের দুজনের মধ্যে ছিল এক পৃথিবী সম দূরত্ব। যেই দূরত্বটা আবৃত্তি 5 বছর চেষ্টা করেও মেটাতে পারেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবৃত্তি কয়েকটা সিএনজি দাঁড় করাতে চাইল, কিন্তু সবগুলো সিএনজি যাত্রী বহন করে নিয়ে যাচ্ছে। আবৃত্তি ভয়ে ভয়ে বারবার পেছন তাকাচ্ছে। তখন ছুটির সময় একটা কল আসায় ধ্রুব সেটা রিসিভ করে সাইডে চলে গিয়েছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে আবৃত্তি তড়িঘড়ি করে আরশানকে নিয়ে বের হয়ে এসেছে। মাম্মা, পাপা কোথায়? পাপা যাবে না আমাদের সাথে? না বাবা। কেন? আবৃত্তি আটকে ওঠে, দাঁত কিরমির করে বিড়বিড়ায়, ইয়া আল্লাহ, শেষ রক্ষা হলো না। ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে এসে একদম আবৃত্তির সম্মুখে এসে দাঁড়ায়। ওর শান্ত দৃষ্টি আবৃত্তির পেলব নয়নে। আরশান স্বভাব সুলভ উৎফুল্লতায় মজে যায় স্বীয় জননকে দেখে। সে তো আর জানে না তার বাবার কীর্তি। ধ্রুব আরশানকে কোলে তুলে আবৃত্তিকে শুধায়, পালিয়ে যাচ্ছ? হ্যাঁ। আবৃত্তি ভনিতা না করে প্রত্যুত্তর করল। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ বি কমফোর্টেবল। আমার উপস্থিতি যদি তোমার জন্য এতটাই ঘৃণার হয়, আমি আসবো না আর তোমার সামনে।
আবৃত্তি থমথমে মুখ করে রইল। ধ্রুব অনুরোধের স্বরে বলল, আমি পৌঁছে দিয়ে আসছি, চলো প্লিজ, এখানে দাঁড়িয়ে গাড়ি পাবে বলে মনে হয় না। আবৃত্তি কিছু বলবে বলবে মুখ খুলবে এর পূর্বেই ধ্রুবর ফোনটা তার স্বরে বেজে ওঠে। ধ্রুব পকেট থেকে ফোনটা বের করে। আবৃত্তি স্পষ্ট দেখে স্ক্রিনে ইরানি কলার নেমটা জ্বলজ্বল করছে। আবৃত্তির বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হয়। ধ্রুব বিব্রত হয়ে ফোনটা রিসিভ করে। প্রাক্তনের সময় বর্তমানের কল, প্রাক্তন আর বর্তমান মিক্সড হয়ে যাওয়ায় বেচারা বেশ বিড়ম্বনায় ভুগছে। ফোনের ওপাশে কি বলল আবৃত্তি শুনল না, কিন্তু এরপরই ধ্রুবর চেহারাখানা বেশ বিচলিত দেখা গেল। আবৃত্তি ভুরু কুঁচকে চেয়ে রইল। ধ্রুব ফোন কাটতেই যেন ওর নাভিশ্বাস উঠে গেল। সেভাবেই হড়বড়ি বলল, আবৃত্তি আমাকে যেতে হবে, এরা শরীর ভালো না। হঠাৎ আবৃত্তি হাত উঠিয়ে থামিয়ে দিল ধ্রুবকে, বলল ধীরে সুস্থে, বুঝেছি, আমিও সেটাই বলছি, আপনাকে আপনার অসুস্থ স্ত্রীর পাশে থাকা দরকার, অথচ আপনি এখনও প্রাক্তনকে বাড়ি পৌঁছে দিয়ে দাঁড়িয়ে আছেন। প্লিজ গো। আবৃত্তি হাত দিয়ে যাওয়ার ইশারা করে বলল। ধ্রুব চুপচাপ হজম করে নিল আবৃত্তির কটুবাক্যগুলো। প্রত্যুত্তরে কিছু না বলে মাথা নিচু করে প্রস্থান নিল। ধ্রুব যেতে আবৃত্তি মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো এই যাত্রায় বাঁচিয়ে নেয়ার জন্য। আবৃত্তি মনে মনে প্রার্থনা করে প্রাক্তনকে ফেস করার মতো জঘন্য যন্ত্রণা উপরওয়ালা আর কাউকে না দিক। একটা ব্যথাতুর নিঃশ্বাস ফেলে সে পিছু ফিরল। খানিকটা চমকে দেখল ঐক্য একদম ওদের সন্নিকটে এগিয়ে আসছে। আবৃত্তি কিছু বলার আগে ঐক্য নিজে থেকেই স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলে, বাড়ি ফিরবেন না? জি ফিরব। ঐক্য ইতস্তত ভঙ্গিতে বলল, যদি কিছু মনে না করেন আই ক্যান ড্রপ ইউ। আবৃত্তি সাবলীলভাবে হেসে বলল, জি অবশ্যই, প্লিজ কাম। আবৃত্তির গাড়ির কাছে আসতেই ওয়াফা আবৃত্তির ওড়নার প্রান্ত টেনে ধরল। আবৃত্তি তাকাতেই ওয়াফা আদো সুরে আবদার পড়ল, সুইটি আন্টি, আমি তোমার কোলে বসব। আরশান হড়বড়ি বলল, একদম না, আমি বসবো আমার মাম্মামের কোলে, তাই না মাম্মাম? ওয়াফা নিজের দুই কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলে, আমি আগে বলেছি, তাই আমি সুইটি আন্টির কোলে বসব। আরশান নিচের ঠোঁট কামড়ে নিজের অনামিকা আঙুল তুলে চোখ রাঙিয়ে শাসিয়ে বলে, আমি বলেছি না আমি বসবো মাম্মামের কোলে। ওয়াফা নাক ফুলিয়ে বলল, না আমি বসবো না আমি। আবৃত্তি আর ঐক্য হতবিহ্বল বনে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। ওয়াফার রাগে ফেটে পড়ে পিচ ঢালা করা সড়কের ডান পা দাপিয়ে বলে, আমি আগে বলেছি না পচা ছেলে, আমি বসবো সুইটি আন্টির কোলে। আমি বলেছি মানে আমি বসবো আমার মাম্মামের কোলে। তোমার কি মাম্মা নেই? আমি কি কখনো বলেছি আমি তোমার মাম্মামের কো? শাট আপ। আবৃত্তি দোকানে হাত চেপে বলে, মৃদু চিৎকার করে। আরশানকে ধমকে বলে, এটা কেমন কথা আরশান, যাও চুপচাপ বসে পড়ো। ওয়াফা কি সবসময় বায়না করার জন্য আমাকে পাবে? যাও বসো ওখানে। আরশানের চোখ টলমল করে ওঠে আবৃত্তির ধমক খেয়ে। মাম্মাম অলওয়েজ তাঁকেই বকে দেয়। ওয়াফা মুখ টিপে হাসে, ভালো হয়েছে একদম, এবার আমি বসবো সুইটি আন্টির কোলে। ওয়াফার গা জ্বালাময়ী হাসিতে আরশানের নাকের পাটা ফুলে ওঠে। ওয়েট এ মিনিটস মিটস আবৃত্তি। ওকে এগিয়ে এসে গম্ভীর আওয়াজে আদেশ ছাড়ে এক প্রকার, তোমরা কেউ মিস আবৃত্তির কোলে বসতে পারবে না, দুজন পেছনের সিটে চুপচাপ বসো গিয়ে। উনি আমার পাশের সিটে বসবেন। ওয়াফা নাক খুলে মিনমিনি বলে, পাপা আমি সুইটি আন্টির কোলে বসবো। ওয়াফা নো মোর ওয়ার্ডস, পাপা যেটা বলেছি সেটা করো। অগত্যা দুজনে মুখ লটকে ব্যাক সিটে বসে পড়ে। আবৃত্তির ঠোঁট কামড়ে নিজের উপসে হাসি আটকায়। ঐক্যকে হাতের বুড়ো আঙুল ইশারা করে সাবাসি দেয়। লোকটা কি কৌশলেই না সামলে নিল দুজনকে। ঐক্য ঠোঁট এলিয়ে হাসল বিপরীতে। আবৃত্তি এই প্রথম ঐক্যকে হাসতে দেখল। অজান্তি মুগ্ধ হলো ওর দুনয়ন। প্লিজ সিট। ঐক্য ইশারা করে বলতে আবৃত্তির ভ্রম কাটে। দেখো ঐক্য ওর জন্য গাড়ির ডোর খুলে রেখেছে। আবৃত্তি অপ্রস্তুত হলো সামান্য। আবৃত্তি উঠে বসতেই ঐক্য গাড়ি স্টার্ট দিল। লুকিং মিররে তাকে দেখল। মুখ লটকে দুজনে বুকে দুহাত বেঁধে দুদিকে তাকিয়ে আছে। আবৃত্তি হেসে ফিসফিস করে বলল, একদম ঠিক হয়েছে। বিপরীতে ঐক্য হাসল। আবৃত্তি বলল,
আপনি খুব সুন্দর করে বাচ্চা ম্যানেজ করতে পারেন। ড্রাইভিংয়ে মত্ত ঐক্য মৃদু হেসে বলে, ওয়াফাকে ছোট থেকে একা হাতে মানুষ করতে করতে শিখে গিয়েছি। ঐক্য কিছুক্ষণ আমতা আমতা করে বলল, ক্যান আই আস্ক এ কোশ্চেন মিস আবৃত্তি? জি করুন। মানে আজ ধ্রুবকে আপনি ডেকেছিলেন? জি। আবৃত্তি সহজ উত্তর। ঐক্য বোধ হয় খানিক নারাজ হলো তা শুনে। আমার মনে হয় আপনার ধ্রুবকে অ্যাভয়েড করে চলা উচিত। প্লিজ ডোন্ট মাইন্ড, ওর হাবভাব আমার কাছে সুবিধাজনক ঠেকছে না। কি করব বলুন? আমি চাইলেও যে ধ্রুবকে এড়িয়ে চলতে পারছি না আমার আরশানের জন্য। মানে? আবৃত্তি ক্লান্ত শ্বাস ফেলে অস্ফুটে বলল, আমি আরশানের জন্য যত যাই করি না কেন, ওর বাবার অভাবটা আমার পক্ষে পূরণ করা কোনোদিনও সম্ভব নয়। কেউ কোনোদিন কারো বিকল্প হতে পারে না ঐক্য সাহেব, এটা চিরন্তন সত্য। ওর সে অভাবটা আপনি চাইলেই পূরণ করতে পারেন মিস আবৃত্তি। কিভাবে? নিজের জীবনে দ্বিতীয় সূচনার মাধ্যমে। আবৃত্তি পিলে চমকে ওঠে। হতবাক নেত্রে সে তাকায় নির্লিপ্ত হাতে ড্রাইভ করতে থাকা ঐক্যর দিকে। ঐক্য দৃষ্টির সামনে রেখে সমস্ত মনোযোগ ড্রাইভিংয়ে দিচ্ছে। আবৃত্তির বুকটা টিপ টিপ করছে, হৃদয়ের মণিকোঠরে বেজে ওঠে যেন কয়েক লাইন। আমি আড়ালে থেকেও আগের থেকে বেশি ভালোবাসি আপনার, কিন্তু সেটা অগোচরে। তুমি দূরে আসো, দূরে থাকো, কাছে আইসো না। আমার মায়ে পইরা যাইবে বন্ধুরে, ও বন্ধু হইল দারুণ যন্ত্রণা। ও ঐক্যর গাড়িটা যখন আবৃত্তিদের পুরনো দোতলা বিল্ডিংয়ের সামনে ব্রেক কষে, তখন গাড়িতে দুপুর 2টো প্রায়। তেজস্বী সূর্য তখন খাড়া মাথার ওপরে। রোদের তাপে উত্তপ্ত পিচঢালা রাস্তা। আবৃত্তি পেছনে তাকে দেখে ক্লান্তিতে বাচ্চা দুটো গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আবৃত্তি নিভৃতে মুচকি হাসলো তা দেখে। ঐক্য আবৃত্তির মৃদু হাসি লক্ষ্য করে নিজ পিছু ফিরে দেখে বিচ্ছু দুটোতে একে অপরের সাথে জড়ো হয়ে ঘুমিয়ে আছে। দুজনেই যে কিছুক্ষণ আগেই এক প্রস্ত খুঁটোখুটি করেছে, এখন এদের দেখে তা বোঝার উপায় নেই। আবৃত্তি সিট বেল্ট খুলতে খুলতে মিহিসরে বলল, ঐক্য সাহেব ভেতরে আসুন, দুপুরের খাবারটা খেয়ে যাবেন। ঐক্য মুখ খুলে কিছু বলবে এর আগে আবৃত্তি ফের অনুরোধ করে বলে, প্লিজ না করবেন না। দুপুরের সময়টা আপনি ওয়াফা আর আমার বাড়ির সামনে থেকে অভুক্ত চলে যাবেন, এটা অত্যন্ত কষ্টদায়ক আমার জন্য। কিন্তু এভাবে কিভাবে? মানে কোনো কিন্তু নয়। আপনার পক্ষ থেকে আমি 2বার লাঞ্চের ট্রিট নিয়েছি, আর ওয়াফা অনেক খুশি হবে। মা তো প্রায়শই বলে ওয়াফা বেবিকে একবার অন্তত যেন নিয়ে আসি বাসায়। ওদিকে ওদের কথাবার্তায় ওয়াফার সবে নেমে আসা নিদ্রে উবে যায়। তন্দ্রা ঘরে চোখ পিটপিট করে চেয়ে দেখে আরশান ওর কাঁধে মাথা রেখে হাঁ করে ঘুমোচ্ছে। অমনি দপ করে জ্বলে ওঠে ওর হিংসুটে বাচ্চা মন। ছোট হাতটা তুলে একটা চাটি মারে আরশানের মাথায়। ঘুমন্ত আরশান কপাল কুঁচকে চোখ খুলে দেখে ওয়াফা সরু লোচনে ওর দিকে তাকিয়ে আছে। ঐক্য পিছু ফিরে স্মিত হেসে বলল, কি আপনাদের ঝগড়াঝাটির ম্যাচ আবার শুরু হয়ে গিয়েছে? আবৃত্তি হেসে গাড়ি থেকে নেমে গিয়ে পেছনের ডোর ওপেন করে ওদের দুজনকে নামায়। ওয়াফাকে কোলে তুলে বলে, আজ আপনার সুইটি আন্টির তরফ থেকে আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি কি তা গ্রহণ করবেন? ওয়াফা সজল চোখে আশা নিয়ে নিজের পাপার দিকে তাকায়, দৃষ্টিতে জানতে চায় পাপার অনুমতি আছে কি না। ওকে ঠোঁট এলিয়ে হাসলো, বলল, কি আম্মা যান, প্রতিদিন তো আরশানের টিফিনে ভাগ বসান, আজ না হয় একদম পেট ভরে তার বাড়িতেই খাবেন। ওয়াফা বুঝলো না এত কিছু, শুধু এটা বুঝলো আজ সে তার সুইটি আন্টির সাথে অনেক সময় কাটাতে চলেছে। ওর বাচ্চা মন সর্বদা যেই সময়টুকুর প্রতীক্ষায় রত। আবৃত্তিদের বাড়িটা 3তলা বিশিষ্ট। এই বাড়িটার নিচতলা তৈরি করে দিয়ে গিয়েছিলেন আবৃত্তির দাদা আনোয়ার খন্দকার। বাকি 2টো তলা আবৃত্তির বাবা আনিসুল খন্দকার আর ছোট চাচা মিলে গড়েছেন। কিন্তু আফসোস, বাবা নামক মানুষটা বেশি দিন থাকতে পারেননি নিজে তোলা বাড়িটিতে। পাড়ি জমিয়েছেন স্থায়ী ঘরে। নিচতলা 2টো ইউনিট ভাড়া দেয়া। 3তলায় ওর ছোট চাচারা থাকেন 2 ছেলে নিয়ে, আর 2তলায় থাকে আবৃত্তিরা। ঐক্য চোখ বুলিয়ে চারদিকে তাকায়। বেশ সুন্দর বাড়িটা। এদিকটায় এত কোলাহল বা শব্দ নেই, একদম নিরিবিলি প্রশান্ত পরিবেশ বিরাজমান। আবৃত্তি দোতলার বাসার কলিং বেল বাজায়। জাহানারা বেগম তখন রান্নাঘরে ছিলেন।
মেয়ে এসেছে মনে করে তস্ত্র পায়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজা খুলে দেন। দরজা খুলতেই বেশ অবাক হন তিনি। মেয়ে আর নাতির সাথে অপরিচিত একজন পুরুষ আর একটি পুতুলের মতো রুষ্টপুষ্ট মেয়ে বাচ্চাকে দেখে প্রশ্নবোধক চাহনিতে মেয়ের দিকে তাকায়। আবৃত্তি মুচকি এসে বলে, মা, অতিথি এসেছে তোমার। আবৃত্তির মা বুঝল তারা মেয়ের পরিচিত জন। অমায়িক হেসে দরজা থেকে সরে তটস্থ হয়ে বললেন, আসো ভেতরে তোমরা। ওকে ভেতরে ঢুকে সলজ্জে সালাম দেয় ওনাকে। ওর হঠাৎ বেশ লজ্জা লাগছে, এভাবে খালি হাতে চলে আসাটা কেমন হলো। মিস আবৃত্তিও না। আবৃত্তি ওয়াফাকে সামনে এনে হেসে শুধালো, মা দেখো তো চিনতে পারো কি না। ভদ্রমহিলা কতক্ষণ নিবিষ্ট মনে দেখলেন মায়া মায়া আদলের মেয়েটিকে। বাচ্চাটা চোখ পিটপিট করে ওনার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে জাহানারা বলেন, ওয়াফা, আরশান যার সাথে রোজ ঝগড়া করে। ভদ্রমহিলা সরলমণি বলেছেন কথাটা, কিন্তু আরশান তা মানতে পারল কই। তাই তো দপ করে জ্বলে উঠে বলে, আমি একদম ওয়াফার সাথে ঝগড়া করি না। ওয়াফা পচা, ও সবসময় আমার সাথে ঝগড়া করে। বেচারি ওয়াফা ভদ্রতার খাতিরে চোখ কটমটিয়ে চুপ করে থাকলো। না হয় নির্ঘাত এখানে আবার যুদ্ধ সংঘটিত হতো। আবৃত্তি হেসে ওপর নিচ মাথা নাড়ল। ভদ্রমহিলা টুপ করে ওয়াফাকে কোলে তুলে নিল। চোখে একরাশ মায়া নিয়ে দেখলেন ওকে। মনে মনে ভাবলেন, কেমন কঠোর মা হলে এত আদুরে বাচ্চাটির মায়া ছেড়ে চলে যেতে পারে। এ কেমন পাষাণ্ডী মা। ওনার আজ থেকে অনেক বছর পূর্বের কথা মনে পড়ল। বিয়ের 6 বছরে উনি গর্ভধারণ করতে পারছিলেন না ওভারিয়ান সিস্টের কারণে। এমনিতে আবৃত্তির বাবা আনিসুল খন্দকারের সাথে ওনার প্রণয়ের বিয়ে, তার উপর পারিবারিক সম্পদের উত্তরাধিকার পাওয়ায় তাগিদে শ্বশুরবাড়ির চাপ ওনাকে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে দেয়। সে সময় বিধ্বস্ত জাহানার পাশে ঢাল হয়েছিলেন আনিস। হঠাৎ একদিন উপরওয়ালা মুখ তুলে চাইলেন, জাহানারা গর্ভধারণ করলেন। কিন্তু উপরওয়ালা ওনাদের খুশিকে দ্বিগুণ করে দিলেন। যখন আল্ট্রাসাউন্ড করে তখন জানতে পারলেন একজন নয় বরং 2 জন সন্তান ওনার গর্ভে বেড়ে উঠেছে। সেদিন কোনো কিছুর পরোয়া না করে উনি হাউমাউ করে কেঁদেছিলেন। কত শত শুকরিয়া জ্ঞাপন করেছিলেন উপরওয়ালার প্রতি ওনাকে এই সুখটুকু দান করার জন্য। তারপর ওনার কোল আলো করে যখন আহান আবৃত্তি এলো, নিজেকে পরিপূর্ণ মনে হলো। ওদের বুকে নিয়ে মনে হলো এই 2 জনের জন্য বুঝি উনি জীবনটাও হাসতে হাসতে বিলিয়ে দিতে পারবেন। এমন পরীর মতো দেখতে এত ছোট্ট একটা বাচ্চাকে ফেলে কিভাবে থেকেছে ওই মা। বুক কি এক মুহূর্তের জন্য কাঁপেনি? কোথায় হারিয়ে গেলে মা? জাহানার বেগমের ধ্যানচ্যুত হয়। সামান্য হেসে চঞ্চল গলায় বললেন, আসো বাবা, এখানে বসো তোমরা। ঐক্য সোফায় বসলো জাহানার বেগম। ঝটপট 4 গ্লাস শরবত নিয়ে আসলেন। দুপুরে খাওয়ার সময় হয়ে যাওয়াতে আর কোনো পাকোয়ান আনলেন না সাথে। ঐক্য শরবতটুকু খেয়ে তৃপ্ত হলো। তেষ্টা এতক্ষণ গলা শুকিয়ে গিয়েছিল। জাহানার বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, ওদিকে বাথরুম যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। ঐক্য বিনম্র কণ্ঠে বলল, প্লিজ আন্টি, এত ব্যস্ত হবে না দয়া করে। এমনিতেই এই সময় এলে আপনাকে খুব বিড়ম্বনায় ফেলে দিলাম এসে। এভাবে বলো না বাবা, তুমি আমার ছেলের মতো। আবৃত্তি মা, তুই বাচ্চা দুটোকে ফ্রেশ করে নিয়ে আয় তো। অনেক বেলা হয়েছে, খিদে পেয়েছে ওদের, আমি যাই। আবৃত্তি মাথা নাড়ল। ঐক্যকে উদ্দেশ্য করে ক্ষীণস্বরে বলল, আপনি বসুন, আমি ওদের ফ্রেশ করিয়ে আনি। ঐক্য সায় জানালো মাথা নাড়িয়ে। চোখ ঘুরিয়ে সিমসাম বাসাটা দেখল এক পলক। হঠাৎ চোখ আটকালো সামনে টি টেবিলে। কিছু একটা চোখে পড়তেই ঐক্যর মসৃণ ললাট গুটিয়ে গেল। টি টেবিলের ওপরে একটা ফাইল আর সাথে 2টো ছবির কপি পাশাপাশি চাপা দিয়ে রাখা, টিভির রিমোট দিয়ে। আপাত দৃষ্টিতে একদম স্বাভাবিক একটি বিষয় সেটা, কিন্তু ঐক্যর দৃষ্টি আর কপালে জমে ওঠা শ্বেত জলের কণাগুলো দেখে একদমই মনে হচ্ছে না ব্যাপারটা স্বাভাবিক কিছু। কেননা সিভি ফাইলের পাশে জ্বলজ্বল করছে একজন ভদ্রলোকের ছবি। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ছবির লোকটিকে ঐক্য খুব ভালো করেই চেনে। ডক্টর আরিফুল আদনান, ঐশীর মেডিকেল কলেজের লেকচারার। লোকটার সম্পর্কে যতটুকু ঐক্য জানে তা হলো লোকটা বিপত্নিক, একটা ছেলেও আছে শুনেছিল,
আবৃত্তির বাসায় বিপত্নিক ডক্টর আদনানের বায়োডাটা আর ছবি কেন থাকবে তা বুঝতে বুদ্ধিমান ঐক্যর কিঞ্চিত পরিমাণ অসুবিধে হলো না। ঠিক এই জঘন্য ব্যাপারটা উপলব্ধি করেই ওর নিঃশ্বাস ভারী হলো। নিজের হৃদয় অলিন্দে এতদিনে বোনা স্বপ্নগুলো ধূলিসাৎ হওয়ার শঙ্কায় কামড়ে ধরল বুক। ও কি তবে দেরি করে ফেলল? আবৃত্তি, ওয়াফা আর আরশানকে ফ্রেশ করিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। সাথেও নিজেও একেবারে গোসল সেরে এসেছে ঝটপট। ওদেরকে দুটো চেয়ারে পাশাপাশি বসিয়ে দিয়ে আদুরে শাসনে বলে, বাচ্চারা তোমরা এখানে বসো, একদম ঝগড়া করবে না দুজনে, কেমন? আমি 2 মিনিটে গোসল সেরে আসছি। দুজনের লক্ষ্মী বাচ্চার মতন নিজেদের মাথা নাড়ালো। আবৃত্তি দেখলো ঐক্য এখনও ফ্রেশ না হয়ে সোফায় ঠায় বসে আছে পূর্বের ন্যায়। আবৃত্তি এগিয়ে এসে মিহিস্বরে ডাকলো, ঐক্য সাহেব। ঐক্যর পিলে চমকে উঠে বলে, ও হ্যাঁ। ঐক্যর সামনে তাকাতেই চমকে ওঠে শঠান দাঁড়ানো আবৃত্তিকে দেখে। সদ্য স্নাত আবৃত্তির পরনে একটা জারুল রঙা চুড়িদার আর সাদা ওড়না। মুখটাতে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। পিঠ বেয়ে নামা কেশরাশি হতে টপটপিয়ে পানির বিন্দু কণা ফ্লোরে পড়ছে। বোঝা যাচ্ছে ব্যস্ততার চোটে নিজের চুলগুলো ভালো করে মুছে নিশে। ঐক্য অজান্তে মুগ্ধ হলো সেই অতি সাধারণ অথচ ঐক্যর চোখে সর্বদা অসাধারণ নারীটির প্রতি। এই নারীটির সৌন্দর্য আগে কখনো পরখ করে দেখা হয়নি। নারীটির অসামান্য ব্যক্তিত্ব আর বুক ভরা মমতা দেখে ঐক্য পিছলেছে, কিন্তু আজ প্রথমবার আবৃত্তির রূপও ঐক্যর দৃষ্টিতে মুগ্ধতা খেলে গেল। সবেগে কেঁপে উঠল ভেতরটা, বিবশ হলো হৃদয় গহন। ঐক্যর কোনো হেলদোল না দেখে আবৃত্তি ফের বলল, ওদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে আসুন, ভালো লাগবে। ঐক্য নিজেকে ধাতস্থ করে মাথা ঝাঁকায়। আবৃত্তির দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। হঠাৎ ভারী হওয়া পা দুটো টেনে ওয়াশরুমের দিকে যায়। ঐক্য যেতে আবৃত্তি এগোলো রান্নাঘরের দিকে। কি রান্না হয়েছে কে জানে। ভাবলো ওয়াফার জন্য ঝটপট কিছু একটা বানাবে ওর পছন্দের। কিন্তু রান্নাঘরে আসতে আবৃত্তি অবাক হলো। জাহানুরা খুবই ব্যস্ত দেখাচ্ছেন রান্নাঘরে। ভাগ্য ভালো ছিল আজ বাসায় সবার জন্য গরুর মাংস, পাতলা টমেটোর টক আর বাসমতি চালের ভাত রেঁধেছিলেন। আহানকাল হসপিটাল থেকে স্যালারি পেয়েই বাড়িতে ভালো মন্দ বাজার করে এনেছিল। 4 কেজি গরুর মাংস, বড় গলদা চিংড়ি মাছ আর 3.5 কেজি ওজনের একটা মাঝারি সাইজের ইলিশ মাছও এনেছিল। ছেলের বেতনের টাকার সিংহভাগ এসব বাজারের খরচ করাতে অনেক গজগজ করেছিলেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে বাজারগুলো না করলে অতিথিদের পাতে আজ কি দিতেন তিনি। মনে মনে ছেলের কৃতজ্ঞতা স্বীকার করে প্রফুল্ল চিত্তে কড়াইতে তেল গরম করতে দিয়ে ইলিশ মাছের পিসগুলোতে মশলা মাখাতে লাগলেন। ইলিশগুলো গরম গরম ভেজে দেবেন। তার বাড়িতে আজ পর্যন্ত কোনো অতিথির জন্য এত অল্প আয়োজন করা হয়নি। মা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? উনি খুবই অমায়িক একজন মানুষ। আমাদের জন্য যা রেঁধেছ তাই দাও। কি যে বলিস না, ছেলেটা কি আর প্রতিদিন আমাদের বাড়িতে খেতে আসবে বল? যদি একটু কল করে জানাতি, ওয়াফার জন্য আমার হাতে চিংড়ির মালাই কারি করতাম। আবৃত্তি হেসে বলল, তুমি চিন্তা করো না, ওর জন্য আমি একটা আইটেম বানাবো, ওটা পেলেই ওর আর কিছু লাগবে না। কি বানাবি? খেজুরের রসের সিন্নি। ওই দিন কি মজা করে খেয়েছে জানো? খাওয়া শেষে আবার হা করেছিল। আহারে, মেয়েটাকে এত মায়া লাগে। কি করেছে ওর মা এই বাচ্চাটাকে ছেড়ে যেতে পারলো? সংসার বাচ্চার মা কি এদের আল্লাহ দেয়নি? শুনেছি ছেলেটা খুব ভালো। আবৃত্তি দীর্ঘশ্বাস ছাড়ে কাজ করতে করতে মলিন হেসে বলল, কেউ পেয়েও হারায় আর কেউ না পেয়ে গুমড়ে মরে। জাহানার বেগম চুপ করে গেলেন। বুঝলেন মেয়ের কথাটার ভাবার্থ। আবৃত্তি বলে গেল, যে মেয়েগুলোর একটা সংসার করার শখ তারা কেন পায় না মা? এভাবে বলিস না মা, তোর সংসার হবে। আল্লাহ চাইলে তুই দ্বিতীয়বার নতুন করে একটা প্রকৃত সংসারের স্বাদ আস্বাদন করবি। আবৃত্তি কিছু বলল না। জাহানার কথা এড়াতে বলল, মা তুমি এদিকটা দেখো, আমি ঝটপট সিন্নিটা বানিয়ে দেই। আচ্ছা শোন না মা, বল। বেশি করে চাল নিয়ে নে, একটা বক্স ভরে ওদের বাসায় জন্য দিয়ে দিস। দেখুন যা বলার খোলাখুলি বলি, মিসেস ইরার
ফিজিক্যাল কন্ডিশন খুবই নাজুক, বেবির পজিশনও ঠিক নেই, টোটালি ব্রিজ পজিশনে আছে বাচ্চাটা। এডিমা মানে হচ্ছে অতিরিক্ত পানি জমে গিয়েছে ওনার শরীরে, সাথে এক্সক্লাভস্পিয়ার জটিলতা তো আছেই। তাই আই ওয়ান্ট টু সে বাচ্চাটার সারভাইভ করার চান্স খুবই কম। ধ্রুবর হাত পা জমে যাচ্ছে। ডাক্তারের বলা অকপটে বলা কথাগুলো ওর বুকে তীরের ফলার ন্যায় বিঁধছে। ডক্টর তহমিনা নিজের প্রফেশনালিজম বজায় রেখে সাবলীলভাবে বললেন, ওনাকে কয়েকদিন হসপিটালে অবজারভেশনে রাখতে হবে। আমরা গতিবিধি বুঝে দেখি, যদি অবস্থা সংকটাপন্ন হয়ে যায় তাহলে সি সেকশন করে ফেলতে হবে। ধ্রুব কাঁপা গলায় বলল, কিন্তু ডক্টর ইরুর তো সবে 7 মাস, কিছু করার নেই। ওনার প্লেসেন্টা অপারেশন, প্লেসেন্টা নিচে নেমে খুঁজে যাওয়া, সাথে বেবি বিস পজিশন বুঝতেই পারছেন, বেবিটা নিয়ে নেওয়া ছাড়া উপায় দেখছি না। আর যদি অবস্থা ভালো থাকে তো তবে ভালোই, যথাসময়ে ডেলিভারি হবে। এখন এই ওষুধগুলো খাওয়ান, নিন। প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বললেন ডক্টর তহমিনা। ধ্রুব প্রেসক্রিপশনটা নিয়ে নড়েচড়ে উঠে দাঁড়ালো। চেম্বার থেকে টালমাটাল পায়ে বের হয়ে অগ্রসর হলো ইরাকে জরুরি অবস্থায় যে কেবিনে অ্যাডমিট করা হয়েছে সেখানে। ভেতরে ইরা অবচেতন হয়ে পড়ে আছে, পাশে ধ্রুবর মা বসে তসবি জপ করছেন বিড়বিড়িয়ে। কেবিনের সামনে এসেও আর ভেতরে কেন যেন আগাতে পারল না ধ্রুব। একটা ব্যথাতুর শ্বাস ফেলে ভারী পা দ্রুত টেনে উদ্দেশ্যহীন বের হয়ে গেল হসপিটাল থেকে। মে কামিং স্যার? ভেতর থেকে উত্তর এলো, ইয়েস কাম। হ্যালো ম্যাম। ডক্টর তহমিনা ফাইলে মুখ গুজে বসেছিলেন। মাথা তুলে দেখলেন ওনার কৃতি ছাত্র ডক্টর আহান খন্দকার। আরে আহান যে, প্লিজ সিট। আহান বসতেই তিনি বললেন, তা কেমন চলছে ইন্টার্নিং লাইফ? আহান মৃদু হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আজ তো মনে হয় তোমার প্লেসমেন্ট গাইনি অফ অ্যান্ড অফসে। জি। কোনো প্রকার সমস্যায় পড়লে উইথআউট হেজিটেশন আমাকে জানাবে। আহান স্মিত হেসে মাথা নাড়ল, উসখুস করে বলল, ম্যাম ক্যান আই আস্ক সামথিং? ইয়া শিওর ম্যাম। কেবিন নাম্বার 305-এর পেশেন্টের সমস্যা গুরুতর মনে হচ্ছে। আমি এইমাত্র রোটেশনে গিয়েছিলাম। ডক্টর তহমিনা নাকের ডগায় চশমাটা ঠেলে গম্ভীর গলায় বললেন, মেয়েটার কন্ডিশন বেশ সংকটাপন্ন, তা তো দেখতেই পাচ্ছ। যে কোনো কিছু হয়ে যেতে পারে। মেয়েটাকে দেখে অনেক মায়া লাগে, মনে হয় কোনো কিছু নিয়ে খুব ডিপ্রেশনে আছে। আহান থমথমে মুখে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম কর্মফল জিনিসটা না খুব খারাপ। আমরা মানুষরা মনে করি পাপ করলেই বা কি, কিন্তু এটা ভুলে যাই স্বীয় বিবেক হলো সবচেয়ে ভয়ঙ্কর, যার দংশনে ক্ষণে ক্ষণে তরপে মরতে হয়। এটা বলে আহান প্রস্থান নিল। ডক্টর তহমিনা বিভ্রান্ত দৃষ্টিতে ওর গমন পথে চেয়ে রইলেন। কি বলল ছেলেটা আর কাকে উদ্দেশ্য করে বলল? ধ্রুব ফুটপাতে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। গন্তব্য ঠিক কোথায় সে নিজে অবগত নয়। হঠাৎ অদূরে মসজিদ থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ডাক ভেসে আসে। সারা জীবন নামাজে গাফিলতি করা ধ্রুবর আজ কি যেন হলো। অবচেতন মনে পা ঘুরিয়ে চলল সৃষ্টিকর্তার নিবিষ্ট আরাধনায়। নামাজ যে শেষ করে মোনাজাতে ধ্রুব ঝরঝরিয়ে কাঁদল। নিজের করা পাপগুলোর প্রায়শ্চিত্ত ও কোনোভাবেই নিজের অনাগত সন্তানকে হারিয়ে করতে চায় না। একজনকে ধ্রুব না চাইতেও হারিয়ে ফেলেছে, ছাড়তে হয়েছে তার উপর নিজের পিতৃত্বের অধিকার। আর না, ধ্রুবর মাঝে আর সামান্যতম কিছু হারানোর শক্তি অবশিষ্ট নেই, একদম নেই। আল্লাহর কাছে নাকি সব কিছুর মাপ পাওয়া যায়। তিনি রহমান, তিনি দয়ালু, হয়তো তিনি এই পাপী বান্দার প্রতি একটু দয়া করবেন। এটা কার জন্য নিয়েছ? ডায়মন্ডের পেটেন্টটা হাতে নিয়ে নাড়িয়ে সারিয়ে প্রশ্ন করে রাজ। আমার মেয়ের জন্য। ওয়াফার জন্য? রাজ ভুরু কুচকে চেয়ে রইল। ওর অমন দৃষ্টি দেখে মাহিরা বলল, ওয়াফার জন্মদিন কাল, কিন্তু তুমি এটা কিভাবে দেবে? যেভাবেই হোক দেব। ওয়াফাকে তো আমি সেভাবে কোনো কিছুই দিতে পারিনি। রাজ মাহিরাকে পরখ করে সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করল, মাহিরা তুমি বলেছিলে না ওয়াফার কাস্টাডি নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে? না। রাজ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? তুমি না বললে ওই দিন? এখন আমি সেটা করতে চাই না। রাজ হতবাক বনে যায়, বাট হোয়াই? মাহিরা বক্সটা টেবিলে সশব্দে রেখে শান্ত গলায় বলল, এখন ওয়াফাকে নিয়ে ঐক্যর সাথে লড়াই করা মানে
নিজের কেরিয়ার ঝুঁকিতে ফেলা। মিডিয়ার কেউই জানে না আমি মেরিট ছিলাম। তাছাড়া বর্তমানে আমার একটা মেয়েও আছে। এখন মিডিয়া যদি হঠাৎ করে এসব ঘুণাক্ষর টের পায়, দেন আই এম ফিনিশড রোজ। আমার এত বছরে একটু একটু করে গড়ে তোলা কেরিয়ারটা নিমিষে গুড়িয়ে যাবে। রাজভারী আশ্চর্য হলো, এ কেমন মা যে কিনা সন্তানের থেকেও কেরিয়ারকে বড় করে দেখে, আর এর জন্য কিনা ও তত্রিকে দিনের পর দিন ঠকে যাচ্ছে। যে মেয়ে নিজের সন্তানকেই চায় না, সে খেয়াল রাখবে রাজের সন্তানদের। হয়তো ত্রয়ী মাহিরার মতো অত্যাধুনিক না, না মাহিরার মতো আগুন সুন্দরী, কিন্তু ত্রয়ী একজন সৎ স্ত্রী, আদর্শ মা। পুরুষরা বাহিরে যতই নোংরামো করে বেড়াক না কেন, দিন শেষে প্রতিটা পুরুষেই তপার মতো মেয়েকে ঘরের বউ রূপে চায়। মাহিরারা তো কেবল ক্ষণিকের মোহ। ত্রপা রাজের মানসিক শান্তি, ঘরের সৌন্দর্য। মাহিরার মতো মেয়েদের কেবল হোটেল বা ব্রথেলেই মানায়। হঠাৎ রাজ মনে মনে নিজের সিদ্ধান্তটা বদলে ফেলল। যে সিদ্ধান্তটা ও মাহিরার প্রতিনিয়ত চাপে নিয়ে ফেলেছিল, ও মাহিরাকে কিছুতেই বিয়ে করবে না, কিছুতেই না। ত্রয়ীকে ডিভোর্স দিয়ে এমন একটা স্বার্থপর মেয়েকে বিয়ে করা মানে নিজের জীবন ধ্বংস করা। কি হলো, তুমি কোথায় হারিয়ে গেলে আবার? রাজ সপ্রতিভ হয়ে বলল, কই কিছু না তো। মাহিরা তির্যক চোখে রাজকে পরখ করে জিজ্ঞেস করলো, তা কি ভাবলে? রাজ অবুজের মতো শুধায়, কি নিয়ে? মাহিরা বড় আশাহত হয়, তবুও রাগ চেপে বলল, আমাদের বিয়ে নিয়ে। রাজ এগিয়ে এসে মাহিরাকে নিজের বাহুতে নিয়ে আহ্লাদে সুরে বলল, আরে বেবি, এত তাড়াহুড়ো কিসের? বিয়ের সাথে এসব থার্ড ক্লাস সাবজেক্ট। আমরা এমনিতেই ফ্রিডমলি লাইফ এনজয় করি। মাহিরা রাজকে একটা হালকা ধাক্কা দিয়ে রেগে বলল, এমন তো কথা ছিল না রাজ, তুমি নিজের কথার খেলাপ করছো। আই ওয়ান্ট ইউ রাজ, ডোন্ট ট্রাই টু ওভারক্রস্ট মি। রাজ মেকে হেসে মাহিরাকে ফের বুকে টেনে নিয়ে বলল, সোনা, বিয়ে তো আমি তোমাকে করবই, তার আগে তপরাকে ডিভোর্স দেওয়ার একটা যোগ্য কারণ তো খুঁজে বের করি আগে, ওকে? মাহিরার ঠোঁটে চুমু খেয়ে বলে, দ্যাটস মাই গার্ল, নাও স্মাইল। মাহিরা হাসলো, ওর অগোচরে রাজের ঠোঁটে বক্র হাসি খেলে যায়। রাত 10:30, খাবার টেবিলে খেতে বসেছে আবৃত্তিদের পরিবার বলার কারণ আজ আহান উপস্থিত। সপ্তাহে 4 দিন ওর নাইট ডিউটি, আর বাকি 3টি ডে শিফট। আহান খেতে খেতে বোনকে শুধায়, কিরে আদনান স্যারের বিষয়ে কিছু তো বললি না? আবৃত্তি ভাত মাখানো হাতটা থেমে যায়। জাহানারাও খাওয়া থামিয়ে মেয়ের দিকে তাকান উত্তরের আশায়। আহানের প্রশ্নের উত্তরে কি বলবে ভেবে পেল না। জেদের বসে তো বলে দিয়েছেও আবার বিয়ে বসবে, কিন্তু সব কিছু কি এতই সোজা? বিশেষ করে একটা মেয়ের কাছে সব কিছু ভুলে দ্বিতীয় সূচনা করাটা যে অনেক কঠিন। নিজেকে ফেলে আসা স্বামী, সংসারের মায়া কি আবৃত্তি এখনো ভুলতে পেরেছে? মস্তিষ্কের তৎক্ষণাৎ উত্তর এলো না। ধ্রুবর প্রতি আবৃত্তির ভালোবাসা নেই, এই সত্যিটা সে মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু যে মায়া, ওটা যে আরও খারাপ। ভালোবাসা একসময় নিঃশেষ হয়, সময়ের সাথে সাথে ফিকে পড়ে যায়, কিন্তু মায়া নামক অনুভূতিটা মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যায়। ওর ফেলে আসা সংসারের প্রতিটা কোণা ওর মায়ার জায়গা। সেই সংসারের মানুষগুলো যাদের আবৃত্তি আপন করে নিয়েছিল, ওর প্রিয় সেই ক্ষণিকের বান্দাটা যেখানে ওর নিজের হাতে প্রিয় চারাগুলো লাগিয়েছিল, ওর সেই প্রিয় জায়গা রান্নাঘর, যেখানে ওর সকাল সন্ধ্যা কাটত সবার আবদারের ডালা পূরণ করতে, যেগুলো আবৃত্তি হাসি মুখেই পূরণ করত ওর আবদারের সংসারটা। আহা, কিরে মা, কিছু তো বল। দেখ, ছেলেটার বয়স কিন্তু বেশি, কিন্তু মা, ছেলেটার সম্পর্কে যতটা শুনেছি ছেলেটা খুব ভালো, দায়িত্ববান। অবিবাহিত অনেক ছেলের প্রস্তাব নিয়মিত আসে তোর শাশুর কাছে, কিন্তু তুই তো সেগুলো নাকচ করে দিস। আবৃত্তি দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ গলায় বলল, দেখো মা, আমাকে নিজের সাথে সাথে আমার ছেলেটার দিকটাও চিন্তা করতে হবে। যারা আমার আশানকে মেনে নেবে না, তাদের মতো মানুষদের সাথে আমার জীবন জড়ানোর কোনো মানে নেই। আহান বলল, আদনান স্যারের আহানকে নিয়ে কোনো ইস্যু নেই। এখন কি বলিস? তুই মত দিলে আমি আদনান স্যারের সাথে কথা বলবো। আবৃত্তি নিচু গলায় বলল, আমাকে একটু সময় দে প্লিজ। জাহানারা ব্যস্ত কণ্ঠে বললেন, না না মা,
তোর যত সময় লাগে তুই নে, তোর ওপর কোনো জোর নেই। একবার তাড়াহুড়ো করে তোর বিয়ে দিয়ে মস্ত ভুল করেছি। আমার মেয়ে আমার বোঝা হয়ে যায়নি, তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবো দরকার হলে। আবৃত্তি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, যাক অন্তত তার পরিবার তো তার সঙ্গে ঢাল হয়ে আছে। ডিভোর্সের পর পরিবারের সাপোর্ট কয়েকজন মেয়ে পায়, সেদিক থেকে আবৃত্তি ভীষণ লাকি। ওর মা ভাই ওকে এত কমফোর্ট না দিলে হয়তো এত শক্ত থাকতে পারতো না। আহান হঠাৎ অন্য প্রসঙ্গ টেনে বলল, কিরে, তোকেও কার্ড দিয়েছে ও আফামনির বাদদের? আজকে ঐক্য সাহেব যাওয়ার সময় দিয়ে গেলেন। আমাকেও আজ ঐশী হসপিটালে দিল একটা কার্ড, কিন্তু বাচ্চাটাকে কি দেয়া যায় বলতো? আমার তো মাথায় কিছু আসছে না। আচ্ছা, কাল সকালে মলে চল, কিছু না কিছু তো ধরবেই। আর মনে আছে ড্রেস কোড ব্ল্যাক? আবৃত্তি ঠোঁট চিপে বলল, কিন্তু আমার তো কালো রঙের কোনো জামা বা শাড়ি নেই। সমস্যা কি, কাল গিফটের সাথে কিনে নেওয়া যাবে। আচ্ছা মা, বলো। ইরা রুগ্ন স্বরে অভিযোগ জানালো, আমি এত অসুস্থ তবুও ড্যাড আসলো না। সুপের বাটিতে নড়াচড়া করা ইরার মার হাত থেমে গেলেন। মেয়ের অভিমানী অভিযোগের বিপরীতে উত্তর করলেন রয়েশ হয়ে, তুমি তোমার ড্যাডকে খুব ভালো করে চেনো ইরা, তবু অভিযোগ কেন? ইরা ধরা গলায় বলল, তাহলে তুমি এসেছো কেন? তুমিও না আসতে? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি তো মা ইরা, দুনিয়ার সবাই তোমাকে ত্যাগ করলেও আমি তো পারবো না। একজন মা কখনো তার সন্তানকে ছাড়তে পারে না। ইরা কিছু বলল না, নিশ্চুপে চোখের জল ফেলতে লাগলো। তার বাবাটা এত কঠিন কি করে হলো তার প্রতি? যে বাবা ওর সামান্য জ্বরও পাগল প্রায় হয়ে যেত, সেই বাবা কি করে ইরা তো অসুস্থ জেনেও দূরে সরে আসছেন? ইরা নাক টেনে বলল, আমার অন্যায়টা কি এতটা বড়? মা যে এত অসুস্থ তার ড্যাড আসলো না, সামান্য অনুভূতি জানাতে হলো না? ভদ্রমহিলা রাশভারী স্বরে বললেন, তোমার কাছে হয়তো তোমার অন্যায়টা অদৃশ্যমান ইরা, কেননা তোমার বিবেক বহু আগেই মরে গিয়েছে। কিন্তু সমাজ, এই সমাজের ৮-১০টা মানুষের কাছে তুমি যেটা করেছ সেটা বিরাট অন্যায়, পাপ ইরা, একটা ঘৃণিত পাপ। ইরা কাঁদতে কাঁদতে বলল, কি এমন করেছি মা? ভালোই তো বেসেছি। ভালোবাসা যদি অন্যায় হয় তবে তুমি কেন বাবাকে ভালোবেসে বিয়ে করেছ? ভদ্রমহিলা হাসলেন নিজের মেয়ের বাচ্চা মতে। ওনার হাসি দেখে ইরার হৃদয়ের দহন তরতরিয়ে বাড়ল, চাপ পড়ল ফের বুকে। তিনি সাবলীল গলায় বললেন, কে বলেছে ভালোবাসা অন্যায়? ভালোবাসার মতো পবিত্র আর কোনো কিছুর তুলনা হয় না এই ধরিত্রীতে। কিন্তু মা, ভালোবাসলে যে সবসময় সেটা পেতেই হবে সেটা তো কোথাও লেখা নেই। ভালোবাসলে কখনো ত্যাগ করতে জানতে হয়, ভালোবাসার মানুষের সুখে থাকতে হয়। কিন্তু তুমি কি করেছো মা? তুমি ভালোবাসাকে সর্বদা নিজের জেদ রূপে দেখলে। সেই জেদকে উস্কে ধ্বংস করলে আরেক নারীর জীবন, কেড়ে নিলে এক সন্তানের মাথার উপর থেকে পিতার ভরসার হাত। এবার বলো, তোমার করে নিকৃষ্ট কাজটাকে ভালোবাসা বলবো নাকি পাপ? ইরার কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে। ভদ্রমহিলা নিজের চোখ দুটো টলমল করছে। স্নেহময় হাতে মেয়েকে বুকে আগলে নিলেন। ইরা এবার হাউমাউ করে কেঁদে বুক ভাসালো ভদ্রমহিলার। আমি কি করব মা? আমার কোনো কিছুতে আর শান্তি লাগছে না। মরে যেতে ইচ্ছে করছে ধ্রুব। এই সন্তান সব কিছু অসহ্য ঠেকছে। সবার তো ঘৃণা অবহেলা নিয়ে আমি বাঁচতে পারছি না। আই কান্ট টেক ব্রিথ মা। ইরার মা মেয়ের মাথায় হাত বুলে অস্ফুটে বললেন, মা, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। যে নারীর সাথে তুমি এতটা অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। একমাত্র আবৃত্তির ক্ষমাই পারে তোমার মনে স্বস্তি এনে দিতে। হসপিটাল থেকে বের হয়ে নিজের জন্য বরাদ্দ গাড়িটায় উঠে বসলেন ইরার মা। ওনার বসতে দেরি হয়নি, এক প্রকার হামলে পড়লেন ইরতেজা বেগম সম্পর্কে। তিনি ইরার পিতা, ইরতাজা সাহেব সম্পর্কে তিনি ইরার পিতা হড়বড় করে বললেন ভীষণ উৎকণ্ঠায়, কী অবস্থা ইরার? ডক্টর কি বলল? ওর চোখে মুখের এই অবস্থা কেন মায়া? মায়া হাসলেন। লোকটির উৎকণ্ঠায় বললেন, তোমাকে আমার অদ্ভুত লাগে ইরতেজা। মেয়ের জন্য তো দুশ্চিন্তা, তবু ওকে চোখের দেখা দেখতে যাচ্ছ না। ইরতেজা সাহেব শক্ত গলায় বললেন, সব যেন এমন প্রশ্নের কি মানে হয় মায়া? মায়া হাসলেন।
ওনার হাসি দেখে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, ইরতেজা সাহেব, হাসছো কেন মায়া? আজ আমার মেয়ের দোষে যে কিছুটা তুমিও দোষী ইরতেজা। মানে কি বলতে চাইছো তুমি? ছোটবেলা থেকে তুমি ইরা যেটা বলেছে সেটাই সাথে সাথে এনে দিয়েছ। ওকে জীবনে যেমন ইচ্ছে সেভাবে চলার অবাধ স্বাধীনতা দিয়েছ। ওর প্রতিটা অন্যায় আবদার তুমি পূরণ করেছ। তোমার দেয়া এই অবাধ স্বাধীনতা ইরাকে পুরোপুরি জেদি করে তুলেছে। সব পেতে পেতে ওর মনে হয়েছে যে ওকে সব পেতেই হবে, না হয় ও হেরে যাবে। মায়া কাটকাট গলায় কথাগুলো বলে দম নিলেন। ইরতেজা সাহেব স্তব্ধ বনে গেলেন ক্ষণিক সময়ের জন্য। বিপরীতে মুখ ফুটে কিছু বলার জন্য শব্দ খুঁজে পেলেন না। মায়া যে ভুল কিছু বলেনি, ইরার আজ এই অধপতনের দায় যে আংশিক হলেও ওনার ওপর বর্তায়। একটা সন্তান লালন পালন অনেক বড় একটা দায়িত্ব ইরতেজা। আমরা তো নিজেদের মতো করে সন্তান মানুষ করি, মনে করি সন্তানের সকল চাহিদা হাতের নাগালে এনে দিলে দায়িত্ব শেষ। কিন্তু না ইরতেজা, একজন সন্তানের জন্য সবচেয়ে প্রয়োজন হলো পিতামাতার কঠোর অনুশাসন, যেটা এরা কখনো তোমার থেকে পায়নি। ইরতেজা সাহেব কাঁপা গলায় বললেন, এখন আমি কি করব তবে? ইরার কাছে যাও, ওকে আগলে নাও। তোমার ওর থেকে মুখ ফিরিয়ে থাকায় এখন কিছুই আর আগের মতো হবে না, বদলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। রাত 11টা, ঘুটঘুটে তিমিরে আচ্ছাদিত পুরো চৌধুরী ভিলা। শুধুমাত্র ওয়াফার রুমে রেইনবো কালারের কয়েকটি ফেরি লাইট জ্বলছে। সেই মৃদু আলোতে ঐক্য ওয়াফাকে বুকে নিয়ে একটা স্টোরি বুক পড়ে শোনাচ্ছে। ওয়াফা বাবার বুকে গাল দাপিয়ে ঘাপটি মেরে শুয়ে ফ্যালফ্যাল করে পাপার গম্ভীর মুখটার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করছে। এই যে যেমন সিন্ড্রেলা কাঁচের জুতো কিভাবে পরে ডান্স করছে, ভেঙে যায়নি? ঐক্য দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ছাড়ে। প্রায় আধ ঘন্টা যাবত ও গল্প শুনে চলেছেই, কিন্তু মহারানীর ঘুমের কোনো খবর নেই। ওয়াফা চোখ পিটপিট করে বলল, কি হলো বাবা, বলো না। এরপর কি স্লিপিং বিউটি আর কখনো ঘুম থেকে ওঠেনি? ঐক্য জবাব দিল না। মেয়ের লালাভ আদুরে মুখটা স্নেহময় দৃষ্টিতে দেখল চোখ ভরে। হঠাৎ প্রসঙ্গ বদলে প্রশ্ন করে, আম্মা জান, জন্মদিনে কি চাই তোমার? ওয়াফা চোখ বড় বড় করে উৎসুক গলায় শোধায়, জন্মদিনে বাচ্চারা যা চায় তাই পাওয়া যায় পাপা। হ্যাঁ বাবা, পাপা তোমার যে কোনো ইচ্ছে পূরণ করার সর্বাত্মক চেষ্টা করব। এবার বলো কি চাই তোমার? ওয়াফা টলমলে উদ্ভাসিত চোখে তাকিয়ে আদো গলায় নিজের ইচ্ছাটি জানায়, তাহলে সুইটি আন্টিকে আমার মাম্মা বানিয়ে দাও না পাপা। ঐক্য থমকে যায়। বিষয়াবিষ্ট ফ্যালফ্যাল দৃষ্টি তার মেয়ের নিষ্পাপ আননে। ঢোক গিলে প্রশ্ন করল ধীরে, তুমি সুইটি আন্টিকে কেন এত ভালোবাসো? ওয়াফা নিষ্পাপ কণ্ঠে বলল, জানো না তো, কিন্তু অনেক ভালো লাগে। কেমন ভালো? মাম্মার মতো ভালো। ঐক্যর বুকের উচ্চাটন বেড়ে যায়। স্বস্তি আর ভালো লাগায় ভরে ওঠে হৃদয়ের প্রতিটি কোণা, যেই কোণাগুলো এতদিন হাহাকারে ডুবে থাকত। পাপার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ওয়াফা চোখ তুলে তাকায়, দেখে বেখেয়ালে ডুবে আছে ঐক্য। ওয়াফা নিজের ছোট হাতটা তুলে ঐক্যর খসখসে পুরুষালী গালে রাখে। পাপা, জি আম্মা যান, কাল তুমি নিয়ে আসবে সুইটি আন্টিকে? ঐক্য কোনো উত্তর দেয় না। ওয়াফা ঐক্যর টি শার্ট মুঠো ধরে ঝাঁকিয়ে বলে, ও পাপা বলো না। ওকে একটা ঢোক গিলে হাসলো। মেয়ের টসটসে গালে চুমুখে বলল, আনবো আম্মা যান, ভেরি সুন তোমার সুইটি আন্টি তোমার কাছে চলে আসবে। আমার মাম্মা হয়ে যাবে সুইটি আন্টি, ইনশাল্লাহ সুইটি আন্টি তোমার মাম্মা হয়ে আসবে। ওয়াফা সজল নেত্রে তাকালো, নিজের বুড়ো আঙ্গুল ঐক্যর সামনে বাড়িয়ে ধরে বলল, প্রমিস। ঐক্য হেসে সেই বুড়ো আঙ্গুলটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, প্রমিস। ঘড়িতে বেলা 11টা। আজ চৌধুরী ভিলায় আড়ম্বরপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এই বাড়ির প্রথম এবং একমাত্র আদরের দুলালির আজ জন্মদিন, তাই বাড়ির কর্ত্রী জোবাইদা চৌধুরী থেকে কন্যার পিতা ঐক্য চৌধুরী অবধি সবাই মহাব্যস্ত সময় কাটাচ্ছে। যার জন্য এত আয়োজন, সেই ছোট্ট ওয়াফা ভীষণ খুশি খুশি মনে তার জন্য সবার এত তৎপরতা আর আয়োজন দেখছে। যদিও প্রতি জন্মদিনেই ঐক্য তার কলিজার টুকরো আম্মাজানের বিশেষ দিনটিতে আয়োজনের কোনো কমতি কোনো দিন রাখেনি, কিন্তু ছোট্ট ওয়াফা তখন এতটা বুঝতো না জন্মদিনের মানে।
তবে 6 বছরের একটু একটু বুঝদার ওয়াফা এবার বেশ উচ্ছ্বসিত তার জন্মদিন নিয়ে। কারণটা বিশেষ কি? তন্মধ্যে জোবায়দা চৌধুরী একটা বিশাল থালা রেডি করে টেবিলে রাখেন। আদুরে স্বরে নাতনিকে ডাকলেন, কই আমার ওয়াফা দাদু সোনা কই? ঐক্য হেসে ওয়াফাকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আসুন আম্মা যান, আপনার দাদুমণি আপনার জন্য অনেক ডেজার্ট আইটেম করেছে। জোবায়দা চৌধুরী 10-12 পদের আইটেম দিয়ে একটা থালা সাজিয়ে এনেছেন। ঐশী ফ্রিজ থেকে একটা রেড বেলভেট কেক এনে টেবিলে রাখে, বলে, মামুনি আগে কেকটা কাটো। ওয়াফা চোখ পিটপিট করে তাকিয়ে শোধায়, কেক পার্টিতে কাটবো না পিপ্পি? তখন তো আরেকটা কাটবে মামুনি, এখন কাটো এটা। তুমি তো 12টার আগে ঘুমিয়ে গেলে, তাই এখন বাসি কেকটা কাটতে হবে। নাও ক্যালেন্ডারে ফু দাও। ওয়াফা খুশি মনে কেকটা কাটলো। সবাই সমস্যারে তাকে হ্যাপি বার্থডে উইশ জানায়। ওয়াফা নিজেও খুশিতে হাততালি দেয়। ঐক্যর বুকে জড়িয়ে যায় মেয়ের হাসি মুখ দেখে। ঐক্য দোয়া করে তার আম্মাজানের এই অকৃত্রিম নিষ্পাপ হাসিটা যেন সব সময় খেলে যায় অধরে। ওয়াফা উদ্গ্রীব স্বরে বলল, আমার বার্থডের গিফটটি দেবে না তোমরা? জোবায়দা চৌধুরী অধর বিস্তৃত করে হেসে বলেন, অবশ্যই দেব দাদু ভাই। রেনু আমার রুম থেকে ব্যাগটা নিয়ে আয় তো। আসতাছি আম্মা। রেনু রুম থেকে একটা ব্যাগ নিয়ে জোবায়দা চৌধুরীর হাতে দেয়। তিনি ব্যাগটা ওয়াফার দিকে বাড়ি দিয়ে বলে, এই নাও দাদু ভাই, তোমার জন্মদিনে দাদুমণির তরফ থেকে ছোট্ট তোফা। ওয়াফা এক প্রকার ছিনিয়ে নেয় সুন্দর মতো রেপিং করা ব্যাগটা। কৌতূহল আর উত্তেজনার সহিত ছোট্ট ছোট্ট হাতে টেনে হিসড়ে খুলতে চায়। সবাই হাসল ওর কাণ্ডে। ঐক্য টেবিল থেকে কাঁচি নিয়ে সুন্দর করে ব্যাগটার রেপিং পেপারগুলো কেটে দিল। ভেতর থেকে বের হলো একটা হাতে বোনা উলের সুন্দর সোয়েটার, তার উপর অনেক সুন্দর কুশি কাটার তৈরি রোজের ডিজাইন করা। বোঝাই যাচ্ছে জোবায়দা চৌধুরী অনেক যত্ন করার সময় নিয়ে এটি তৈরি করেছেন। পছন্দ হয়েছে দাদু? অনেক পছন্দ হয়েছে দিদুন। ওয়াফা দেরি না করে সাথে সাথে এটা পরে নেয়, যদিও ওর ছোট শরীরে সোয়েটারটা একটু বড় হয়ে গিয়েছে। তবু নাদুস নুদুস ওয়াফার শরীরে সোয়েটার দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে। ঐশী ওয়াফার হাসি মুখ দেখে বলল, মামুনি পিপ্পির থেকে গিফটটি নেবে না? ওয়াফা উৎসুক চোখে চেয়ে বলল, দাও দাও, তোমার গিফটটি দাও। ঐশী সার্ভেন্ট দুজনকে ইশারা করে। তারা ওর ইশারা পেতেই রুমে ছোটে, যেন আগে থেকে ওদের বলে রাখা হয়েছে সব। কিছু পল ব্যয়ে 4 জন মিলে একটা বড় রেপিং পেপারে মোড়ানো বক্স ধরে সাবধানে সিঁড়ি বেয়ে নামায়। ওয়াফা হা করে তাকে বলল, ওম্মা পিপ্পি, এত বড় বক্স! ঐক্য নিজে অবাক হয় এত বড় একটা বক্স দেখে। বক্সটা মেঝেতে রেখে ওরা সরে দাঁড়ায়। ঐশী হাসি মুখে বলল, নাও মামুনি, তোমার গিফটটি আনবক্স করো। ওয়াফা 2 হাতে হাত বাড়িয়ে দেয় ওকে চেয়ার ছেড়ে নামিয়ে দেওয়ার জন্য। ওকে কোলে তুলে ওকে নামিয়ে দিতে দেরি, ওর দৌড়ে বক্সটার উপর হামলে পড়তে দেরি হয় না। হাঁপাতে হাঁপাতে শুধায়, এত বিগ বক্সটায় কি আছে পিপ্পি? তুমি নিজেই খুলে দেখো, এই নাও সিজার। ঐশী কাঁচি এগিয়ে দিয়ে বলল। ওয়াফা কাঁচিটা হাতে নিয়ে রিবন দিয়ে বক্সটায় বাঁধা বোটায় কাঁচি চালায়। হঠাৎ ঝপাত করে চারদিক থেকে কার্টুন পেপারগুলো সরে যায়। দৃশ্যমান হয় একটা ছোট্ট ম্যানিকুইন, যার শরীরে জড়ানো ডার্ক রেড কালার একটা পাল্পি ফ্লোভার গাউন। ড্রেসটা ঐশী স্পেশালভাবে ডিজনি প্রিন্সেস থিমের বানিয়েছে। ওয়াফা ডিজনি প্রিন্সেসদের ডাইহার্ট ফ্যান। ওয়াফা নিজের নরম গালে 2 হাত রেখে বিস্ময় জানান দিল, ও মাই গড, এটা তো অরোরা! সবাই হেসে দিল ঢং দেখে। ঐশী গাল টেনে বলল, পছন্দ হয়েছে ঢঙ্গি রানী? ওয়াফা খুশিতে ঐশীর কোমর জড়িয়ে ধরে পা দুটো উপর নিচ নাচিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, অনেক পছন্দ হয়েছে পিপ্পি, এটা একদম স্লিপিং বিউটির অরোরার ড্রেসটার মতো। মেনি মেনি থ্যাঙ্কস। ইটস থ্যাঙ্কস আম্মাজান। হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্কস। ঐক্য হতাশ শ্বাস ফেলে আবার হেসে দিল। বাড়ির মেয়েরাও যে যার সাধ্যমতো ওয়াফাকে ডল, চকলেট, ড্রেস ইত্যাদি গিফট দিল। ঐক্য ঐশীকে ফিসফিস জিজ্ঞেস করলো, তুই জানলি কি করে বুড়ির পছন্দের কথা? ঐশী মুখ বেঁকে বলল, ওসব মেয়েদের ব্যাপার স্যাপার তুমি বুঝবে না। আগে বিয়ে করে মেয়ের জন্য একটা মা নিয়ে আসো, দেখবে মেয়ের কি পছন্দ মাই বলে দেবে। ওকে কিছু বলল না। ভেতর থেকে
চাপা দীর্ঘশ্বাস বের হলো। সবাই তো নিজেদের গিফট দিয়ে দিল, কিন্তু অক্ষর গিফট, যেটা তার মেয়ে কাল অবচেতন মনে তার কাছে চেয়েছে, কিভাবে পাইয়ে দেবে তার কলিজার অতি আকাঙ্ক্ষিত উপহারটা কিভাবে। আয়নার সামনে আনমনা হয়ে তৈরি হচ্ছে ঐক্য। চারদিকে তার বিশেষ খেয়াল নেই, শার্টের বোতাম লাগাতে লাগাতে কোথায় যেন হারিয়ে গিয়েছে। ভাইয়া আম্মু বলেছে গেস্টদের লিস্টটা আরেকবার চেক করতে। বলতে বলতে ঐশী ঘরে প্রবেশ করে, দেখে ঐক্য ভাবনার জগতে হারিয়ে আছে। ঐশী ভুরু কুচকে ফের ডাকলো, ভাইয়া কোথায় হারালে? ঐক্যর সম্বিত ফেরে ব্যস্ত হাতে শার্টের অবশিষ্ট বোতামগুলো লাগিয়ে বলল, লেট মি চেক। ঐক্য লিস্টটা নিয়ে কাউসে বসে চোখ বোলায়। শহরের পরিচিত রিলেটিভ, অফিসের স্টাফ, ওয়াফার ফ্রেন্ডস মিলে প্রায় 1200+ ইনভাইট করা হয়েছে। ঐক্য আয়োজনের কোনো কিছুতে ত্রুটি রাখতে চায় না। ঐশী রুমের চারিদিকে তাকায়, হঠাৎ ওর লোসন স্থির হয় ড্রেসিং টেবিলের ওপর র্যাপিং করা ছোট্ট একটা বক্স। ঐশী ব্যগ্র পায়ে বক্সটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে আগ্রহী গলায় জিজ্ঞেস করে, ভাইয়া এটা কি? তুমি কিনেছো ওয়াফার জন্য? ঐক্য সেদিকে কপাল কুচকে তাকে স্থির হয়ে যায়। ঐক্যর থেকে কোনো জবাব না পেয়ে ঐশী ফের শুধু, কি হলো ভাইয়া? ঐক্য থমথমে মুখে বলল, এটা মাহিরা দিয়েছে ওয়াফার জন্মদিনের উপহার। ঐশী হতবাক বনে যায়, মাহিরা দিয়েছে মানে কখন? ঐক্যর মনে পড়ে কালকের ঘটনাটি। অফিসে নিজের কেবিনে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল ঐক্য। এমন সময় সামনের টেলিফোনটা বেজে ওঠে তার স্বরে। ঐক্য কাজ জারি রেখে ফোন রিসিভ করে কানে ধরে হ্যালো বলল। ওপাশে কর্মরত রিসেপশনিস্ট বলে উঠল, স্যার একজন আপনার সাথে মিট করতেছে, ইমার্জেন্সি। ঐক্য কপাল কুচকে জিজ্ঞেস করে, কে? নাম বলেনি স্যার, বলেছে আপনার ফ্রেন্ডস। ঐক্য আপন মনে বিড়বিড়ায়, ফ্রেন্ডস? তারপর বলল, আচ্ছা পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার খুব কষ্ট লাগে, আমি যখন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। একটা সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো টাকাও লাগবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবে নতুন ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে গল্পটা তাও কমেন্টে জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।